আসসালামু আলাইকুম। অনুভূতির দেয়াল গল্পের 4 নম্বর পর্ব। তো বেশি কথা না বলে গল্প শুরু করি। আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরিয়ে ফেলে। একজন 25-26 বছরের যুবক আমার কলারটা চেপে ধরে। মেয়েটাও প্রচন্ড ভয় পেতে লাগলো। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা যা ভাবতেছেন তা না, আমি এই মেয়েটাকে চিনিও না। একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড, বাট এটা আপনাদের ভুল ধারণা। আমি ওর বয়ফ্রেন্ড না। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন। আমার কথা শুনে সবাই মনে হয় মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসলো। তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ের বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা পরিমাণ রাগ জমা আছে। এজন্যই বুঝি কোনো কথাবার্তা না বলেই এভাবেই কলার চেপে ধরেছে। একজন তো বলেই ফেললো এই শালা মিথ্যা বলতেছে, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। ওদের দুইজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল, ধরা পড়লে এইসব কথা বলবে। ওই যদি সিনথিয়ার বয়ফ্রেন্ড নাই হবে, তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করতেছে কেন? ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে। কাজেই ওরে বিশ্বাস করা যাইব না। পিঠে কিছু পড়লে সব সত্যি কথা বের হবে। তাহলে মেয়েটার নাম সিনথিয়া। মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি, তবে তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম। কিন্তু তার আগেই একজন 50 বয়সী বৃদ্ধ লোক এসে বলল, এত কথা বলার দরকার নাই, বাসায় নিয়ে চল। ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। ছেলে পক্ষের কাছে আমার মাথা হেট হয়ে গেছে। মেয়ে নিয়ে ভাগিয়ে যাওয়ার শাস্তি ওকে পেতেই হবে। আমি আবারও বললাম, আপনাদের ভুল হচ্ছে, আমি সেই ছেলে নয়। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। আমি না হয় বাঁচার জন্য মিথ্যা কথা বলতে পারি, আপনাদের মেয়ে তো আর মিথ্যা কথা বলবে না। তাই ওনাকে জিজ্ঞেস করুন, তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভুলটাও ভেঙে যাবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপতেছে। একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় করতে পারে জানা ছিল না আমার। ভয়ের জন্য এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না। মেয়ের বাবাকে অনেক বুঝাইলাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করলো না। তাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চাইছিলাম আমি, এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে আমাকে ছাড়িয়ে নেওয়ার, তাই বাধ্য হয়ে তাদের সাথে যেতে হলো। অবশ্য একদিক দিয়ে আমার ভালোই হয়েছে, এখন হয়তো থাকা খাওয়ার চিন্তাটা আর করা লাগবে না। যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই। তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে এটা ভাবতেই ভিতরটা কেঁপে উঠতেছে। তবে এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হইতেছে। একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসতেছে, তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারতেছে না। কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে নিয়ে বাড়ির সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি। মেয়ের সবাই দাদা দাদি চাচা চাচি সবাই আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। হয়তো তারা বিশ্বাস করতে পারতেছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চাইছিল। কিন্তু আসল সত্যটা তারা এখনো জানে না। আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি শুধু সিনথিয়া মেয়েটাকে ছাড়া কাকু চিনতে পারতেছি না। আমার মনে হলো এখন আমাকে কিছু বলার সুযোগ দিবে। আমি যে মেয়েটার কিছুই হই না এটা সবাইকে বোঝাতে পারবো। কিন্তু এমন হলো না। সিনথিয়ার বাবা আমার দিকে না তাকিয়ে সিনথিয়াকে প্রশ্ন করলো। তিনি সিনথিয়াকে বললেন, আমার পছন্দ করা ছেলেটাকে তুমি বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চাইছিলে। তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলেটার মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চাইছিলে? তখন সিনথিয়া বলল, না বাবা, আমি ওকে চিনি না। ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার। তখন সিনথিয়ার বাবা বলল, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেছো তাই তো? যদি সত্যি বলো এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিবে, তাই জন্য বলতেছো না? সিনথিয়া বলল, না বাবা, আমি সত্যি বলতেছি। সিনথিয়ার বাবা বলল, তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবতেছো সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবে না। এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে, না হলে আমার পছন্দ করা ছেলেটাকেই তোমাকে বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরামায় এসে বসে থাকবে, নাকি এরকম একটা বেকার ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছু বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম এরা আমাকে কেউ নিজ থেকে জিজ্ঞেস করবে না। যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মাঝখানে আমি ঢুকলাম এবং বললাম, আপনাদের সমস্যা কি? নিজেরাই যা ইচ্ছা বলে যাচ্ছেন, আমার কথা শোনার কোনো প্রয়োজনে মনে করতেছেন না। আর এই যে ম্যাডাম, আপনি এইভাবে ভয়ে ভয়ে কথা বলতেছেন কেন? আর এই যে আপনি বাংলা বোঝেন না? আপনার মেয়ে এত করে বলার পরেও কেন বিশ্বাস করতেছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না? আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এইসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন সিনথিয়ার বাবা বলল, তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না। আমার মেয়ে রাজি হলেই হবে। তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে, আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে। আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ। সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমি বুঝতে পারলাম না। এখন শুধু একটা কথাই মনে পড়তেছে, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। আমি চাইলেও এত এত মানুষ থেকে আমি ফাঁকি দিয়ে পালাতেও পারবো না। পরের দিন বাধ্য হয়ে বিয়েটা করতে হলো আমাকে। আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এইভাবে হবে। যেই মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথেই আজকে আমার বিয়ে হয়ে গেল। এটাই বুঝি নিয়তির খেলা। আল্লাহ যা চাইবে সেটার উপর আমাদের মানুষের কোনো হাত নেই, ভাগ্যের উপর কারো হাত নেই। সেটার প্রমাণ আজকে আমি নিজেই। বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময়
সময় পৃথিবীর সবচেয়ে নিজেকে অসহায় মানুষ মনে হচ্ছিল। চারপাশে কেউ নাই, একজন মানুষও নেই যাকে আপন ভাবতে পারি। যার সাথে বিয়ে হইতেছে সেও তো আপন না। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই চলে গেল, আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটা আমাদের বাসর ঘর। চারিদিকে কাঁচা রজনীগন্ধার ঘ্রাণ, বিছানার প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুবাস। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখতেছি, কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, বাস্তবে আমার সাথে এটা হইতেছে। নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি। মেয়েটার দরজা লাগিয়ে দিয়ে এসেই আমার পাশে এসে বসলো আর বলল, আসলে সরি, এমনটা হবে বা কখনো হতে পারে আমি ভাবিনি। আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারই। আপনি নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছেন। আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি আর কথা বলতাম না, গল্পও করতাম না, আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনি বেটার। লোকটা অনেক বয়স্ক, তাই জন্য আপনাকেই বেছে নিয়েছি। আমি মেয়েটার কথা শুনে 420 ভোল্টের একটা শর্ট খেলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে সরি বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে, এর জন্য কোনো মন খারাপের চিহ্নই দেখতে পেলাম না তার চোখে মুখে। তাহলে এই মেয়ে কি স্বাভাবিক না? কোনো কি সমস্যা আছে? স্বাভাবিক হলে এমন একটা বিয়েতে তো তার খারাপ লাগার কথা, কিন্তু তা তো লাগতেছে না। আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল, আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এমনটা তো করার কথা না। আবির আমাকে ওর নিজের থেকেও আমাকে বেশি চায়। ওর না আসার পিছনে কোনো কারণ আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি। আপনাকে বিয়ে করার এটাই কারণ ছিল। আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করতো না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গেছে তাই আমাকে নিয়ে আর কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাবেন তাহলে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চাচ্ছেন? আপনি চলে গেলে তো মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমার বাবা খুব রাগী মানুষ। বাসার রাতে নিজের বউকে ধরে রাখতে পারেননি, পালিয়ে গেছে শুনে নিশ্চয়ই আপনাকে মেরে ফেলবে। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো অনেক আগেই গুছিয়ে ফেলেছি সব। আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন, এখনই আমাদেরকে পালাতে হবে। এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে। আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না, তার দিকে হা করে তাকিয়ে রইলাম। আমার এইভাবে তাকানো দেখে সে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোল বালিশ আছে, ওইটার সাথে বাসর করুন। শকত আমার সাথে বাসর করবে। যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন, আর যদি বাঁচার ইচ্ছে না থাকে তাহলে কোল বালিশের সাথে বাসর করেন। তো এভরিওয়ান, গল্পটি কার কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই নেক্সট বারের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।